দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো, আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। I think she will indirectly helping BJP, of course. কৃষি ভাইপোকে যদি রেহাই পেতে হয় তাহলে মোদি শাহ তাদেরকেই ভরসা করতে হবে। মাঘের শীতে বাংলা কাঁপলেও পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি কিন্তু এখন বর্তমানে বেশ তপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24শে জানুয়ারি বুধবার বোমা ফাটালেন, আর এমন দিনেই বোমা ফাটালেন যার পরের দিন পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলায় প্রবেশ করছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট এবং কংগ্রেস নিয়ে কার্যত বিস্ফোরক। কি বললেন তিনি? আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো, আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। শুনলেন, এর থেকে একটা বিষয় পরিষ্কার, মুখ্যমন্ত্রী তো স্পষ্ট করেই দিলেন তিনি বাংলায় একা লড়বেন, একা চলবেন। তাহলে এর থেকে একটা উপসংহারে পৌঁছানোই যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গেল। তবে এটা যে তিনি দুম করে করেছেন এমনটা নয়। প্রথম তার অসন্তোষটা বেরিয়ে এসেছিল 22শে জানুয়ারি। তিনি 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন সংহতি যাত্রা করেন এবং সংহতি যাত্রার শেষে তিনি যখন বক্তব্য রাখেন সেখানে তিনি সিপিএম কেন ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ন্ত্রণ করছে এই নিয়ে ব্যাপক ক্ষোভ উদ্গীরণ করেন, ক্ষোভ উগরে দেন। কি বলেছিলেন তিনি? मेरे का दुख का बात है ये कहने का, हम जब मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। তবে এরপরে রাহুল গান্ধী কিন্তু কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। পরিণত রাজনীতিক হিসেবে যা করা উচিত তিনি সেটাই করেছিলেন। তিনি কিন্তু খানিকটা নরম অবস্থান নিয়েছিলেন। हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। These are natural things. These are not things that are going to disrupt anything. কিন্তু রাহুলের এহেন নরম অবস্থানের পরেও মুখ্যমন্ত্রী বোমা ফাটিয়ে দিলেন। এর থেকে একটা বিষয় স্পষ্ট, লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আর কোনো রাজনৈতিক বা নির্বাচনী জোট হচ্ছে না। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে যায়, সেটা হলো দেখুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা তাকে ইন্ডিয়া জোটে সম্পৃক্ত করা তো গোয়া বা উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নির্বাচনী সমঝোতা করার জন্য নয়। তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবঙ্গের বাইরে কেউ নেই, কোথাও নেই। যদিও অনেকে মনে করেন যে তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া দল ইত্যাদি বিভিন্ন তাদের মতামত, তাদের বিশ্বাস থাকতেই পারে, কিন্তু বাস্তব বলছে পশ্চিমবঙ্গে আসানসোলের ওপারে, ওই রাজমহল পাহাড়ের ওপারে, ওইদিকে উড়িষ্যা বর্ডারে অর্থাৎ দীঘার ওপারে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। এবার এই ক্ষেত্রে অনেকে বলছেন যে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে প্রথমে 12টা আসন দাবি করা হয়, তারপরে শেষ পর্যন্ত তারা 7 থেকে 8টি আসন দিলেও মেনে নেবেন বলেছিলেন। কিন্তু সেখানেও তৃণমূল নেতৃত্ব নারাজ। তারা বলেছিলেন যে গতবারের জেতা মালদা দক্ষিণ এবং বহরমপুর এই 2টি আসন কংগ্রেসকে আমরা ছাড়তে পারি, তার বদলে আবার তারা আসাম এবং মেঘালয়ে আসন দাবি করেন। তাহলে ছাড়ার কি রইল? আপনি এখানে 2টো আসনে প্রার্থী দেবেন না, উল্টে আপনি আসাম আর মেঘালয়ে আসন দাবি করছেন। আচ্ছা, আসামে তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ কত? থাকা সে কথা বলছি না, নোটার সঙ্গে প্রতিযোগিতা, তো সেইখানে আপনারা আসন দাবি করবেন। আর বহরমপুর মালদা দক্ষিণ তো কংগ্রেসেরই জেতা আসন ছিল, তাহলে সেই দুটো ছেড়ে দিয়ে আপনারা কি জোট ধর্মের পরিচয় দিচ্ছেন, কি বড় হৃদয়ের পরিচয় দিচ্ছেন, মুক্ত মনের পরিচয় দিচ্ছেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এবং শেষ পর্যন্ত এই জোট হচ্ছে না। তবে এই ঘটনায় কিন্তু সবচেয়ে বেশি যদি কোনো দল খুশি হয়ে থাকে সেটা হলো সিপিএম এর বঙ্গ ব্রিগেড, বা বলা ভালো আলিমুদ্দিন স্ট্রিট। কারণ কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে চলে যেত বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক জোট করতো এই লোকসভা নির্বাচনে, এটা সবচেয়ে বেশি অস্বস্তির হতো আলিমুদ্দিন স্ট্রিটের কাছে। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা হলো গত 21শে জানুয়ারি রবিবার কংগ্রেসের যিনি এখন পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের, তিনি গুলাম আহমেদ মীর, তিনি ফোন করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদান করার জন্য। যদিও মোহাম্মদ সেলিম জানিয়ে দেন যে সেই সময় তিনি কেন্দ্রীয় কমিটির মিটিং থাকায় কেরলে থাকবেন, কিন্তু আগের থেকে জানিয়ে দিলে সিপিএম এর সংশ্লিষ্ট জেলার নেতৃত্বরা সেই যাত্রায় যোগ দেবে। পরে মুর্শিদাবাদের দিকে যখন রাহুল গান্ধী যাবেন, মুর্শিদাবাদ হয়ে যখন যাবেন ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে,
সেখানে স্বয়ং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাহুল গান্ধীর সঙ্গে একই মিছিলে হাঁটতে পারে। এবারে শুধু অপটিক্সটা ভাবুন, ছবিটা একই মিছিলে হাঁটছেন রাহুল গান্ধী এবং মোহাম্মদ সেলিম, তার কি প্রভাব পড়বে। এবারে দেখুন, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জোট ছেড়ে বেরিয়ে যাওয়া এবং ইন্ডিয়া জোট নিয়ে ক্ষোভ উগড়ে দেওয়া এবং কংগ্রেস সম্পর্কে আক্রমণ করায় কংগ্রেস এবং সিপিএম এর নেতারা কিন্তু মুখ খুলতে শুরু করেছে। তারা সিপিএম এবং কংগ্রেসের যে পুরনো যে কথাবার্তা, যে বিজেপি এবং তৃণমূলের সেটিং রয়েছে, সেই ইস্যুতেই কিন্তু, সেই স্ট্যান্ডকেই কিন্তু আরো জোরালো করছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু তারা আরো আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে। এবারে ইন্ডিয়া জোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরিয়ে আসা বা কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট না করা পশ্চিমবঙ্গে, এতে কার লাভ কার ক্ষতি? প্রথমে তো বলেই দিলাম, সিপিএম খুব খুশি হয়েছে, কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব বিলক্ষণ খুশি হয়েছে। তার কারণ তারা যখন কংগ্রেসের ওই জোটের যে কমিটি, আসন সমঝোতার জন্য যে কমিটি তৈরি হয়েছিল মুকুল ওয়াসনিক, অশোক গেহলট, ভূপেশ বাঘেলদের নিয়ে, সেই কমিটিতেও কংগ্রেসের যারা গেছিলেন রাজ্য নেতৃত্ব তারা জানিয়ে দিয়ে এসেছিলেন যে তৃণমূলের সঙ্গে যেন জোট না হয়। একজন ছাড়া বাকি সকলেই বলেছিলেন যে তৃণমূলের সঙ্গে জোট আমরা চাইছি না, দরকার পড়লে একা লড়তে রাজি আছি, কিন্তু তৃণমূলের সঙ্গে জোট করা যাবে না। তাহলে কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব বেশ খুশি। উল্টো দিকে অখুশি হলো গিয়ে ভারতীয় জনতা পার্টি। তার কারণ বিজেপির নেতারা খোলাখুলি ভাবে বলছিলেন যে তারা চান পশ্চিমবঙ্গের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, তৃণমূল কংগ্রেস এবং ভারতের জাতীয় কংগ্রেসের জোট হোক। তার কারণ একটাই, তাহলে পুরো তৃণমূল বিরোধী ভোটটা, যেই ভোটের একটা অংশ বাম এবং কংগ্রেসও পাচ্ছে এখনো পর্যন্ত এবং পঞ্চায়েত নির্বাচনে পেয়েছে, সেই ভোটটা পুরোটাই সুইচ ওভার করে বিজেপির দিকে চলে যাবে। তাতে সবচেয়ে বেশি লাভ বিজেপির। তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি 25 থেকে 30টি আসনও পেয়ে যেতে পারে লোকসভা নির্বাচন। তাহলে বিজেপির পক্ষে এটা খুব একটা সুবিধা হলো না। হ্যাঁ, অনেকে হয়তো এটাও বলবেন যে সংখ্যালঘু ভোট কি দুটো ভাগ হয়ে গিয়ে বিজেপির পক্ষে সুবিধা করে দিতে পারে, কিন্তু এটা একবার ভাববেন যে বাম কংগ্রেস শক্তিশালী হলে শুধুমাত্র সংখ্যালঘু ভোটের ভাঙন ধরবে তা না, বিজেপির দিকে থাকা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটের যে অংশ রয়েছে, সেই ভোটের একটা অংশ কিন্তু বাম কংগ্রেসের দিকে যেতে পারে। এটা কিন্তু উল্লেখযোগ্য বিষয়। তার ফলে শুধুমাত্র তৃণমূলের ভোট ব্যাংকে ভাঙন ধরবে এমনটা মনে করার কোনো কারণ নেই যে বিজেপির ভোট ব্যাংকটা অটুট থাকবে আর তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাঙন ধরবে, তাহলে বিজেপি লাভবান হবে, এমনটা কিন্তু আমাদের মনে হয় না। যদি ভাঙন ধরে, কম বেশি দুদিক থেকে কিন্তু ভোটে ভাঙন ধরে বাম কংগ্রেসের ভোটটা বাড়তে পারে। এবার সেটা কোথায় গিয়ে শেষ হবে, কার কতটা কমবে, সেটা তো সময় বলবে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু এটা খুব ডেডলি কম্বিনেশন হলো। তার কারণ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, অর্থাৎ যেসব জেলায় সংখ্যালঘু ভোটারদের জনসংখ্যা কম বেশি 50, 55%, 60%-এর বেশি, সেই সব জেলার উপর দিয়েই কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা যাবে। এবং মাথায় রাখতে হবে, এই জেলাগুলোতে কিন্তু কংগ্রেসের একটা ট্র্যাডিশনাল শক্তি রয়েছে এবং বামেরাও রাজ্যের অন্যান্য প্রান্তের তুলনায় এই সব জেলায় ব্যাপকভাবে শক্তিশালী। ফলে এখানে যদি একই সঙ্গে একই মিছিলে মোহাম্মদ সেলিম আর রাহুল গান্ধী সাথে যদি ছোট বোন হিসেবে মীনাক্ষী মুখার্জিকেও সাথে নিয়ে নেন, তাহলে তার ইম্প্যাক্ট কিন্তু ওই 3টে জেলার সংখ্যালঘু ভোটে ব্যাপকভাবে পড়তে পারে এবং তার ফলে সারা রাজ্যেই তার ইম্প্যাক্ট কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পড়তে পারে। তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হবে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস শক্তিশালী হওয়া মানে সবচেয়ে বেশি সমস্যাটা তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে কংগ্রেস শক্তিশালী হওয়া। তার কারণ কংগ্রেসের উত্থান হওয়া মানে তৃণমূলের ইয়ে। তার কারণ দুটোর অরিজিন এক, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই জোট থেকে বেরিয়ে এলেন, সেটা ঠিক করলেন নাকি ভুল করলেন, তার উত্তর দেবে সময়। কিন্তু আপাতত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে, পুরো বিষয়টা থেকে যে নির্যাসটা উঠে আসছে, আমরা সেই কয়েকটার দিকে, সেই কয়েকটা সম্ভাবনার দিকে আলো ফেলার চেষ্টা করলাম। শেষ পর্যন্ত কোথায় আলোটা জ্বলবে আর কোথায় জ্বলবে না, অন্ধকার থাকবে, বা কোন অন্ধকার স্থান থেকে আলো জ্বলে উঠবে, তার উত্তর দেবে সময়। দেখতে থাকুন রূপক অর্থে। যদি মনে হয় আজকের এই আলোচনাটি ভালো লেগেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করবেন। আর যদি মনে হয় আজকের আলোচনা করা নিরর্থক, কোনো দরকার ছিল না, তাহলে ভিডিওটিকে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে।